অরিন্দম ব্যানার্জি আমার সঙ্গে রয়েছেন। অরিন্দমবাবু, আপনি বলুন তো, যে এই যে পরিস্থিতিটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আপনি শুধু জনসংযোগ উপদেষ্টা তো নন বা জনসংযোগ বিশেষজ্ঞ তো নন, আপনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক বা আর্থিক সম্পর্কের মধ্যে ছিলেন। আপনার কি এই বাংলাদেশকে এইভাবে চেনা লাগছে, নাকি এই বাংলাদেশকে খুব টেকসই লাগছে আপনার? দেখুন, যে বাংলাদেশকে আমি আমার চাকুরিরত অবস্থায় দেখেছি আর যে বাংলাদেশকে আজকে দেখছি, দুটো একদমই এক নয়। তো বাংলাদেশে আমি বাদে প্যানেলে সবাই বাংলাদেশের আছেন, তো আপনারা যে যাই দল করেন বা একজন আইনজীবীও আছেন, আপনাদের এটা মেনে নিতে হবে, বাংলাদেশ কিন্তু একটা নেট ইম্পোর্টিং কান্ট্রি। আপনারা কিন্তু ইম্পোর্ট ছাড়া নিজেদের বাঁচতে পারবেন না। এবং আপনারা কি জিনিস ইম্পোর্ট করেন? বেসিক খাবার জিনিসগুলো। আজকের লাস্ট স্ট্যাটিস্টিক্স অনুযায়ী আপনারা প্রায় $55 বিলিয়ন এক্সপোর্ট করেছেন, তার এগেনস্টে প্রায় $95+ বিলিয়ন কিন্তু ইম্পোর্ট করেছেন। এবং এই ইম্পোর্টের একটু আগে ওই বিএনপির মুখপাত্র বলছিলেন না, ইন্ডিয়া কেন চোখ রাঙায়? চোখ তো রাঙাবোই কেন, আমার চালে তো আমার পেট ভরে সাহেব। ভারতবর্ষের জন্যই আজকে তুমি এখানে কোট প্যান্ট স্যুট পরে বড় বড় বাজে বাজে ভাষাগুলো ব্যবহার করার সুযোগ পাচ্ছ। সো আমরা তো ভাই বড় ভাই, আমরা তো চোখ রাঙাই, আমরা এর বেশি কিছু করি না। আমরা ফোঁস করলেই কিন্তু তোমরা শেষ। সো বন্ধুত্ব আছে, ভাইয়ের সম্পর্ক রেখে চলো, কারণ আমাদের ছাড়া বাংলাদেশ বাঁচবে না। আর এই পুরো ব্যাপারটার পেছনে কিন্তু রাজনীতির থেকেও বড় ব্যবসা আছে। এই যখন বাংলাদেশে আনরেস্ট শুরু হলো, তখন কিন্তু ইউএস ইলেকশন হব দুজন প্রার্থী নিজেদের মধ্যে প্রচার চালাচ্ছেন, এবং মানে অনেকের আশা ছিল যে ট্রাম্প আর ফিরবেন না, আবার বাইডেন সাহেবই আসবেন। এবং তার অনুগত এই ইউনিস, সত্যি নোবেল যে এরকম খেলোরোগেলা পেতে পারে, ইউনিসকে না দেখলে বুঝতাম না। উনি এরকম ছাত্রদেরকে লেলিয়ে কিছু জামাতকে নিয়ে বাংলাদেশের মতো একটি কান্ট্রি, যে আপনাদের জানা উচিত যে পুরো পৃথিবীর 50% গার্মেন্ট এক্সপোর্ট বাংলাদেশ থেকে হয়। অ্যাজ এ বাঙালি, ভারতবর্ষে থেকেও গার্মেন্ট ট্রেডের সঙ্গে অল্প অ্যাটাচ থেকেও আমি গর্ব অনুভব করতাম। কিন্তু একটু আগে একজন বললেন না যে 65 লক্ষ গার্মেন্ট শ্রমিক বেকার হবেন, কেন হবেন? কার স্বার্থে হবেন? আপনি কি ভাবছেন যে গার্মেন্ট বাংলাদেশ না দিলে বাকি পৃথিবী জামা কাপড় না পরে থাকবে? এই ভারতবর্ষ যেখান থেকে সুতো গিয়ে আপনারা গার্মেন্ট এক্সপোর্ট করেন, এই 55 বিলিয়ন এক্সপোর্টের 45 বিলিয়ন আপনারা গার্মেন্ট এক্সপোর্ট করে বেঁচে আছেন। তার মেন যে র মেটেরিয়াল সেটা ভারতবর্ষ দেয়, তুলো হোক বা সুতো। সব ভারতকে শ্রদ্ধা করতে শিখুন। আর বিএনপির মুখপাত্র, আপনি শুধু নিজের দলকে নামালেন না, আমাদের চোখে পুরো বাংলাদেশির কাছে বাংলাদেশিদেরকে ভীষণ নিচে নামালেন আজকে। এটা এক্সপেক্ট করি না। আপনি রাজনীতি করেন, রাজনৈতিক ভদ্রতা নিশ্চয়ই এক্সপেক্ট করবো আপনার মতো মানুষের কাছ থেকে। আমি সালাউদ্দিন শোয়েব চৌধুরীর কাছে যাব। সালাউদ্দিন শোয়েব চৌধুরীর কাছে আমার নির্দিষ্ট প্রশ্ন। আমরা একটা কথা শুনেছিলাম যে ট্রাম্প এলে যুক্তরাষ্ট্রের ভিতরে গুপ্তরাষ্ট্রের খেলা শেষ, কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে যতটা সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক ইউনিসের বলা হচ্ছিল, সেই ঘনিষ্ঠতা মাথায় রেখেই বলছি, শুধুমাত্র একটা ইউএস এইড বন্ধ হয়ে যাওয়ার জন্য গোটা দেশের শ্বাস এভাবে উঠে যেতে পারে নাকি? অরিন্দম বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন, অর্থাৎ বাংলাদেশের ব্যবসাটা ভিতর থেকেই এতটাই ফোঁপড়া হয়ে গিয়েছে, শুধুমাত্র আর্থিক সাহায্য বন্ধ নয়, ভারতের সাহায্যে যা চলে, ভারতের সহায়তায় যা চলে সেটা তো বন্ধ নয়, বাংলাদেশের সার্বিক অর্থনীতিটাই একেবারে যাতা অবস্থায় চলে গেছে। কোনটা সালাউদ্দিন শোয়েব চৌধুরী, প্লিজ যদি একটু বলেন। অনেক ধন্যবাদ অরিন্দম ভাই। আমি আগে বিনয়ের সাথে একটা কথা বলবো, যে কিছুক্ষণ আগে যিনি কথা বলছিলেন একটি রাজনৈতিক দলের, উনি কিছু শব্দ চয়ন করেছিলেন, সেটা আসলে ওই রাস্তার মলম বিক্রেতারা করে। আমি নিজেও মলম বিক্রি করি না, আমার পূর্বপুরুষ মলম বিক্রি করতেন না, কাজে ওই সমস্ত শব্দ আমার মুখে আসবে না। তবে ওনাকে আমি বলি যে 10 ট্রাক অস্ত্র আপনারা যে ভারতে চালান করছিলেন, ভারতের ভিতরে আপনারা জঙ্গিবাদ ছড়িয়ে দিচ্ছিলেন, তারপরে আপনারা যদি বলেন যে আপনাদের এই মাথাচাড়া দিয়ে ওঠায় ভারত উদ্বিগ্ন হবে না, এটা আপনাদের খুব সুন্দর প্রশ্ন, সঠিক প্রশ্ন। ওসামা বিন লাদেন বেঁচে থাকতে যদি বলতো আমি আফগানিস্তানে বসে যাই তা করব, তাতে আমেরিকার কি আসে যায়? তো এই ধরনের কথা, অর্বাচীনের মতো কথা। বিএনপি আজকে যিনি এই দলটাকে প্রতিনিধিত্ব করেন, তাকে বলছি যে আপনারা বলছেন হাসিনাকে পাঠান, তা আপনাদের নেতা লন্ডনে বসে আছে কেন? আপনাদের নেতা আসে না কেন বাংলাদেশে? ইউনুসের বাংলাদেশের বিচার ব্যবস্থার উপর আপনাদেরই আস্থা নেই, আপনাদের নেতা এখনো পালিয়ে আছে, সে আসে না কেন? আর এই সমস্ত নোংরা ভাষাভাষী মলম বিক্রেতা, এই সমস্ত লোক যে এই দলের প্রতিনিধিত্ব করে, সেই দলের দেউলিয়া হতে আর বাকি নেই। 1 2 হলো বাংলাদেশের
অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের গার্মেন্ট শিল্পের যে কাঁচামাল সেটা ভারত থেকে আসে। এটা যদি আমি ভারত থেকে না নিয়ে চায়না থেকে আনি, পাকিস্তান থেকে আনি, আমি আন্তর্জাতিক বাজারে আর প্রতিযোগিতামূলক দামে এই কাপড় সরবরাহ করতে পারবো না, তখন আমার ব্যবসাটা চলে যাবে চীনে। এবং এটাই হলো মূল ষড়যন্ত্র, বাংলাদেশের গার্মেন্টসকে ধ্বংস করে দিয়ে ব্যবসা চলে যাবে চীনে। আর এই বিএনপি সহ 90 জঙ্গি জিহাদি জবাই বাহিনী তারা চাচ্ছে 65 লক্ষ গার্মেন্ট শ্রমিক, যার 90% নারী, তারা বেকার হয়ে ঘরে চলে যান, বোরকা হিজাব পরে থাকুন এবং বাংলাদেশে তারা একটা খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান। কিন্তু আজকে আমি এই অনির্বাণ ভাই আপনাকে সাক্ষী রেখে, সমস্ত সম্মানিত আলোচকদের সাক্ষী রেখে একটা কথা বলছি যে বিএনপির কান্নার সময় চলে এসেছে। ইউনূস আপনাদেরকেও দমন করবে, কিন্তু দমন হয়তো করার সময় পাবে না। কিন্তু যা আপনারা করছেন তাতে আপনারাও নতুন করে আবার, কারণ 10 লাখ অস্ত্র মামলা তো আপনারা ধামাচাপা দিয়েছেন, এখনো আপনারা উলফার সঙ্গে আবার সেই নতুন করে প্রণয় শুরু করেছেন। তো আপনারা যে আসলে নিজেরাও একটা সন্ত্রাসী সংগঠন, বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী সংগঠন। এই বিএনপিকে অবিলম্বে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার উপর আনতে হবে। আর আপনারা বলেন রিপাবলিক বাংলায় এটা বলে কেন, সেটা বলে কেন, আপনারা আছেন কেন? বিএনপিকে কে ডেকেছে? এই সমস্ত অসভ্য ইতর বর্বর এদেরকে কেন রিপাবলিক বাংলায় আনা হবে? আপনারা আসবেন না, আপনাদের চেহারাও দেখার ইচ্ছা নাই। না, নিশ্চিতভাবে সালাউদ্দিন শোয়েব চৌধুরী, আমি আপনার মাধ্যমে আপনাকে বলতে এটা জানাই, আমি ব্যক্তিগতভাবে আমাকে আক্রমণ করলে গায়ে মাখতাম না, তার কারণ সাংবাদিকদের রাজনীতিকরা আক্রমণ করবেন দেশ কাল গণ্ডি সীমানা ছাড়িয়ে, এটা খুব স্বাভাবিক। আমার দেশেও অনেক রাজনীতিক আমাকে আক্রমণ করে থাকেন, আমি তাতে বিন্দুমাত্র হতচকিত হই না বা তাতে আমার কিছু এসে যায় না। কিন্তু যে ভাষায় উনি একজন মাতৃসমাকে সম্বোধন করলেন আজকে, সেটা শোনার পরে আমার মনে হয়েছে এরপরে ওনাকে এই স্ক্রিনে আসার সুযোগ দিলে মাতৃশক্তির পূজারী ভারতীয়দের এবং বিশেষ করে বাঙালিদের, দুর্গাপুজো আমাদের জাতীয় উৎসব, বিরাট বড় অপমান হবে। এই অপমান আমি করতে পারি না। বাঙালি ধর্মে যাই হোক, হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ যাই হোক না কেন, ধর্মে বাঙালি মাতৃশক্তির পূজারী। আমরা মা দুর্গার পূজা করি। আমরা কখনো শেখ হাসিনা সম্পর্কে যে ভাষায় রকিবুল ইসলাম কথা বলেছেন সেটা বলাকে সমর্থন করতে পারবো না। তিনি আমার যত বড় রাজনৈতিক বিরোধী বা তিনি আমার যত বড় রাজনৈতিক সমালোচক হন না কেন, আমার এই স্টুডিওতে বসে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কেউ একটি খারাপ শব্দ উচ্চারণ করার সুযোগ পান না, যত বড় রাজনৈতিক বিরোধী হন না কেন। ফলে আমি কথা দিচ্ছি এই ভদ্রলোক আর রিপাবলিক বাংলায় আসার সুযোগ পাবেন না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।